নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক হেমেন্দ্র প্রসাদ ঘোষের লেখা গল্প অপেক্ষা। কয় বৎসর 15 টাকা বেতনে নানা স্থানে ব্রাঞ্চ পোস্ট অফিসে পোস্টমাস্টারি করিয়া আমি উন্নতির প্রথম সোপানে পদার্পণ করিলাম। 20 টাকা বেতনে মধুপুর পোস্ট অফিসের ঠিকা পোস্টমাস্টার নিযুক্ত হইলাম। মধুপুর অতি স্বাস্থ্যকর স্থান। স্বাস্থ্য ও বেতন উভয়েরই উন্নতির আশায় আমার কল্পনা মধুপুরকে মধুপুরই দেখিতে লাগিল। রাত্রির গাড়িতে মধুপুরে উপনীত হইলাম। পরদিন কার্যভার লইব। পরদিন প্রভাতে উঠিয়া পূর্ববর্তী পোস্টমাস্টারের সহিত ডাক কাটিলাম, চিঠি বাছিলাম। হরকরারা বিলি করিতে বাহির হইবে, এমন সময় সহসা আফিস ঘরের বারান্দায় যেন মৃত্যু ও জীবন একত্র উপনীত দেখিলাম। 2 জন ইংরাজ মহিলা আসিয়া দ্বারে দাঁড়াইলেন। প্রথমা বৃদ্ধা, বিষণ্ণমনা। দ্বিতীয়া যুবতী, অনিন্দ সুন্দরী, সর্বাঙ্গে পরিপূর্ণ যৌবনের নিটোল সৌন্দর্য, কিন্তু নয়নে ও আননে চাঞ্চল্য চিহ্নমাত্র নাই, গাম্ভীর্য বিদ্যমান। উভয়েরই বেশ সাদাসিধা। আমি সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইলাম। বৃদ্ধা সাগ্রহে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আমার কোনো পত্র আছে? আমার পূর্ববর্তী পোস্টমাস্টার নিতান্ত নিশ্চিন্তভাবে বলিলেন, না। বৃদ্ধা ও যুবতী এই সংবাদের জন্য তাহাকে ধন্যবাদ দিয়া প্রস্থান করিলেন। আমি বিস্মিত নেত্রে চাহিয়া রহিলাম। পূর্ববর্তী পোস্টমাস্টার বলিলেন, আমি এই অফিসে আপনাকে যে সকল জিনিস বুঝাইয়া দিয়া যাইব তাহার একটি এই। আমি তাহার কথা বুঝিতে পারিলাম না। তিনি বলিলেন, 4 বৎসর পূর্বে আমি যখন এই অফিসে আসি তখন আমার পূর্ববর্তীও আমাকে এই কথা বলিয়া গিয়াছিলেন। তিনি 2 বৎসর এই অফিসে ছিলেন, তাহার পূর্ববর্তীও তাহাকে এই কথা বলিয়া গিয়াছিলেন। আমি বলিলাম, আসল ব্যাপারটা কি? তিনি বলিলেন, বৃদ্ধা কোনো নিরুদ্দিষ্ট পুত্রের পত্রের আশায় প্রতিদিন পোস্ট অফিসে সন্ধান লইয়া থাকেন। সে পত্র আইসে না। মধ্যে মধ্যে কচিত কোনো পত্র আসে, তাহাতে বৃদ্ধার মন ওঠে না। যুবতী কি বৃদ্ধার কন্যা? না, আত্মীয়া। বৃদ্ধার মস্তিষ্ক বোধহয় বিকৃত। এই বলিয়া তিনি হাস্য করিলেন। নিরুদ্দিষ্ট পুত্রের জন্য মাতৃহৃদয়ের বেদনাময় ব্যাকুলতায় এই উপহাস আমার ভালো লাগিল না। আমি বাল্যে মাতৃহীন। মৃত্যুশয্যায় মা আমার মুখে চাহিয়া কাঁদিয়া সারা হইয়াছিলেন। এ অসহায় বালককে কে দেখিবে? তাহার মৃত্যুর পর পিতা আবার বিবাহ করিয়াছিলেন। বিমাতার ব্যবহারে আমি যাতনা পাইয়াছি। আমার জন্য পিতাও কেবল কাঁদিয়াছেন। তখনও বড় যাতনায় কাঁদিয়া ডাকিয়াছি, মা, মা আমার, তুমি কোথায়? আজও সংসারের স্রোতে লঘু তৃণের মতো ভাসিতে ভাসিতে যখন দুঃখাবর্তে আর উদ্ধারের উপায় দেখি না, তখন কাঁদিয়া ডাকি, মা আমার, তুমি কোথায়? উদ্ধার পাইলে মনে করি সেই স্নেহময়ীর পুণ্য বলেই আমি অধম সন্তান উদ্ধার পাইলাম। আজ আর নিরুদ্দিষ্ট পুত্রের জন্য জননীর ব্যাকুলতায় আমার হৃদয়ে সেই কথা জাগিয়া উঠিল।
আমি কথা কহিতে পারিলাম না। স্পষ্ট বুঝিতে পারিলাম আমার এ ভাব আমার পূর্ববর্তী মহাশয়ের ভালো লাগিল না। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র শত দুঃখে ও কঠোর কর্তব্যের দারুণ যন্ত্রণায় 1 বৎসর কাটিয়া গেল। বৃদ্ধা প্রতিদিন প্রাতে যুবতীকে সঙ্গে লইয়া আসিতেন। জিজ্ঞাসা করিতেন, মহাশয়, আমার কোনো পত্র আছে? আমি উত্তর করিলে তাহারা ধন্যবাদ দিয়া প্রস্থান করিতেন। এই 1 বৎসরের মধ্যে তাহার নামে 2-3 খানি পত্র আসিয়াছিল। আমি সাগ্রহে তাহার জন্য অপেক্ষা করিয়া থাকিতাম। তিনি আসিলে সে পত্র দিতাম। কিন্তু পত্র দেখিয়া বৃদ্ধা বিষণ্ণভাবে মস্তক সঞ্চালন করিতেন। এই পত্র নহে। সে পত্র তিনি স্বয়ং পাঠও করিতেন না, যুবতীকে ডাকিয়া দিতেন, মঠ, এই লও। রৌদ্র নাই, বৃষ্টি নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, বৃদ্ধা যুবতীকে সঙ্গে লইয়া প্রত্যহ পুত্রের পত্রের সন্ধানে আসিতেন। হায় মাতৃহৃদয়! আমি স্পষ্ট বুঝিতে পারিতাম আমি তাহাকে যে শ্রদ্ধার ভাব দেখাইতাম তাহাতে বৃদ্ধা আমাকে ধন্যবাদ দিতে ব্যগ্র হইতেন। বুঝিতে পারিলাম এ সামান্য শ্রদ্ধাও তিনি আমার পূর্ববর্তী দিগের নিকট প্রাপ্ত হয়েন নাই। ক্রমে এমনই হইল যে ডাক আসিলে আমি সাগ্রহে তাহারই পত্রের সন্ধান করিতাম। সে পত্র না পাইয়া হতাশ হইতাম। যদি একদিন নিরুদ্দিষ্ট পুত্রের পত্র দিয়া মাতৃহৃদয়ের ব্যাকুলতা নিবারিত করিতে পারিতাম। কিন্তু আমার দুর্দশা দাবানল দগ্ধ জীবনের কোন আশা, কোন বাসনা পূর্ণ হইয়াছে? দীর্ঘ 1 বৎসর বহিয়া গেল, আমার সে আশা পূর্ণ হইল না, সে পত্র আসিল না। বৃদ্ধা প্রতিদিন আসিয়া পত্রের সন্ধান লইতেন। জিজ্ঞাসাকালে আশায় ও উদ্বেগে তাহার কণ্ঠস্বর কম্পিত হইত। সে পত্র আসিল না দেখিয়া ফিরিবার সময় তাহার বিষণ্ণ মুখে বিষাদের ছায়া যেন গাঢ়তর হইয়া উঠিত। এই মহিলাদ্বয়ের পরিচয় জানিবার জন্য মনে কৌতূহল জন্মিত, কিন্তু ভদ্রতার সীমা লঙ্ঘন করিয়া পরিচয় জিজ্ঞাসা করিতে পারিতাম না। হরকরারা স্থানীয় লোক, কিন্তু তাহারা বা অন্য কেহই তাহাদের প্রকৃত পরিচয় বা অবস্থার বিষয় বিশেষ কিছু বলিতে পারিত না। তাহারা যেন চারিদিকে সকল হইতে স্বতন্ত্র, সকলের মধ্যে থাকিয়াও স্বেচ্ছায় নির্বাসিত। আর যে কয় ঘর ইউরোপীয় মধুপুরে ছিলেন, তাহাদের গৃহে কোনো কর্মোপলক্ষে নিমন্ত্রিত হইলে ইহারা অতি বিনীতভাবে প্রত্যাখ্যান করিতেন। পারিবারিক কারণে নিমন্ত্রণ গ্রহণে অক্ষমতা জানাইতেন। ক্রমে তাহারা ইহাদিগকে নিমন্ত্রণ করিতে বিরত হইয়াছিলেন। সকলেই ইহাদিগকে প্রহেলিকার মতো মনে করিত। যাহা হোক, 1 বৎসর পরে তাহাদিগের পরিচয় জানিবার সুযোগ অপ্রত্যাশিত রূপে উপস্থিত হইল। শীত কেবল গিয়াছে, বাতাস নাতিশীতোষ্ণ, মধুর স্পর্শ। পিক কণ্ঠে বঙ্গের স্বল্পায়ু বসন্তের সাড়া পড়িয়াছে। গলিতপত্র রিক্ত শাখ তরুর সর্বাঙ্গে নবীন পল্লবশ্রী কেবল বিকশিত হইয়া উঠিতেছে। তখনও নবপল্লবে তরুলতার সর্বাঙ্গ পূর্ণ হইয়া উঠে নাই। মাঠে শিমুল গাছগুলি উজ্জ্বল লোহিত কোমল পুষ্পে পূর্ণ। দূর হইতে এক একটি বৃক্ষ এক একটি লোহিত পুষ্পস্তূপ বলিয়াই অনুমিত হয়। অন্যান্য বৃক্ষেও কেবল 2-4টি ফুল ফুটিতে আরম্ভ হইয়াছে। মধুপুরে উদ্যানে উদ্যানে গোলাপের আর অন্ত নাই। আমি আফিসের প্রাঙ্গণে যে কয়টি গোলাপ গাছ লাগাইয়াছিলাম, তাহাদের নবীন শাখাও ফুলভরে নত হইয়া পড়িয়াছে। অপরাহ্নে আর আফিস ঘরে বসিয়া থাকিতে ভালো লাগিল না। ভ্রমণে বাহির হইলাম।
বেড়াইতে বেড়াইতে গ্রামের যেদিকে উপনীত হইলাম সেদিক অপেক্ষাকৃত নির্জন। সেদিকে কয়ঘর ইউরোপীয়ের বাস। রাজপথ পরিচ্ছন্ন, উভয় পার্শ্বে সযত্ন সংরক্ষিত উদ্যান মধ্যে সুদৃশ্য গৃহ নয়নারাম। উদ্যানে কুসুম শোভা, কোথাও বা তাহারই মধ্যে স্বাস্থ্যলাবণ্য স্ত্রী সম্পন্ন সুন্দর বালক বালিকারা খেলা করিতেছে, প্রজাপতি ধরিবার চেষ্টা করিতেছে। কোথাও বা ভূমিখণ্ডে পুরুষ ও মহিলারা ক্রীড়ারত, অথবা বেঞ্চে বা চেয়ারে বসিয়া হাস্যবহুল আলাপে নিযুক্ত। আমি সেই পথ ধরিয়া চলিতে লাগিলাম। কয়টি গৃহ অতিক্রম করিয়া একটি কোলাহলহীন গৃহের দ্বারে উপনীত হইলাম। বৃদ্ধা সেই গৃহদ্বারে দাঁড়াইয়াছিলেন। তিনি আমাকে অভিবাদন করিলেন এবং আমি প্রত্যভিবাদন করিলে জিজ্ঞাসা করিলেন, ভ্রমণে বাহির হইয়াছেন? আমি বলিলাম, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করিলাম, এই বুঝি আপনার গৃহ? বৃদ্ধা বলিলেন, এই আমার কুটির। প্রাঙ্গণে উপবনে রাশি রাশি গোলাপ ফুটিয়াছিল। আমি তাহা লক্ষ্য করিয়া বলিলাম, কি সুন্দর ফুল। বৃদ্ধা বলিলেন, আপনি ফুল ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মড আমাকে বলিতেছিল আপনি ডাকঘরের প্রাঙ্গণে উদ্যান রচনা করিয়াছেন। অনুগ্রহ করিয়া ভিতরে আসুন, গুটি কত ফুল লইবেন। আমি উদ্যানে প্রবেশ করিলাম। একজন মালী উদ্যানে গোলাপ ফুল কাটিয়া বাক্স পূর্ণ করিতেছিল। বৃদ্ধা তাহাকে আমার জন্য একটি তোড়া বাঁধিতে বলিলেন। নিকটে একখানি বেঞ্চ ছিল। বৃদ্ধা আমাকে তাহাতে বসিতে অনুরোধ করিলেন এবং স্বয়ং উপবেশন করিলেন। আমিও বসিলাম। দুই একটি কথার পর আমি জিজ্ঞাসা করিলাম, যে মহিলাটিকে আপনার সঙ্গে দেখিতে পাই তিনি কি আপনার দুহিতা? বৃদ্ধা বলিলেন, মড আমার ভ্রাতুষ্পুত্রী, সে আমার দুহিতার অধিক। আপনার সংসার ভোক্তা? হ্যাঁ, সে নহিলে আমি মুহূর্ত থাকিতে পারি না। সহস্র দুঃখে সেই আমার সুখ, তাহার গুণের অন্ত নাই। আপনি কতদিন এখানে আসিয়াছেন? দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া বৃদ্ধা বলিলেন, সে অনেক দিন, 9 বৎসর হইল। ভগবান আমাদের দুইজনের দুঃখের জীবন এক পথে প্রবাহিত করিবার পরই আমরা এই স্থানে আসিয়াছি। বৃদ্ধার কণ্ঠস্বর দুঃখ বিগলিত। তিনি পুনরায় বলিলেন, বাবু, মডও আমি লক্ষ্য করিয়া আসিতেছি আপনি এই দুঃখিনী রমণীদ্বয়ের প্রতি বিশেষ দয়া দেখাইতেছেন। আপনাকে কি বলিয়া ধন্যবাদ দিব? আমি বলিলাম, আমি শুনিয়াছি আপনি আপনার নিরুদ্দিষ্ট পুত্রের পত্রের আশায় পথ চাহিয়া আছেন। আমি অল্প বয়সে মাতৃহীন। মাতৃস্নেহের সুখ স্বাদ বঞ্চিত আমার পক্ষে জননীর বেদনা বড় দুঃখের। বলিতে বলিতে আমার নয়নদ্বয় অশ্রুপূর্ণ হইয়া আসিল। তাহা লক্ষ্য করিয়া বৃদ্ধা সান্ত্বনার স্বরে বলিলেন, বৎস, সুখ দুঃখ ভগবানের দান। দুঃখ করিয়া কি করিবে? তবে মন বুঝে না। শান্ত হও। আমার দুঃখ কাহিনী শুনিলে তুমি হয়তো তোমার দুঃখ সহনীয় বলিয়া বিবেচনা করিবে। আমার দুঃখের কথা শুনো। বৃদ্ধা বলিতে লাগিলেন, আমার স্বামী সেনা বিভাগে কর্মচারী ছিলেন।
একটি যুদ্ধে অসাধারণ সাহস ও রণনিপুণতা দেখাইয়া প্রত্যাবৃত্ত হইবার পর আমার সহিত তাহার বিবাহ হয়। আমার ভ্রাতাও সেনাদলে ছিলেন। উভয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সে আজ ৩৫ বৎসরের কথা। বিবাহের ৩ বৎসর পরে আমার পুত্র এরিক জন্মলাভ করে। সেই আমার সব সুখ, সেই আমার সব দুঃখ। ৫ বৎসর পরে আমার ভ্রাতার মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে তাহার মাতৃহীনা কন্যা মঠকে আমাদের হস্তে অর্পণ করিয়া যান। এখন মডের বয়স ১ বৎসর মাত্র। আমি তাহাকে সন্তানেরই মতো পালন করিতে লাগিলাম। আমার আর কোনো সন্তান হয় নাই, কিন্তু আমি একদিনও কন্যার অভাব অনুভব করি নাই। মডও আমাকে জননী জ্ঞান করিত। আমার ভ্রাতা মৃত্যুকালে কন্যার জন্য যথেষ্ট অর্থ রাখিয়া গিয়াছিলেন। আমার স্বামী সেই অর্থ বাড়াইবার উপায় করিলেন। আমার স্বামীর জ্ঞানার্জন স্পৃহা অত্যন্ত প্রবল ছিল। একদিন একখানা সংস্কৃত পুস্তকের ইংরেজি অনুবাদ পড়িয়া তিনি সংস্কৃতের প্রতি অনুরক্ত হয়েন ও সংস্কৃত ভাষার চর্চা করিতে আরম্ভ করেন। ভারতবর্ষে আসিলে সংস্কৃত চর্চার সুবিধা হইবে বলিয়া তিনি চেষ্টা করিয়া ভারতবর্ষে বদলি হইয়া আসিলেন। তখন এরিকের বয়স ৭ বৎসর, মডের ৩। উভয়ই আমাদের সঙ্গে ভারতবর্ষে আসিল। এরিক কিছু বড় হইলে স্বামী তাহাকে শিক্ষার্থ ইংল্যান্ডে পাঠাইবার অভিলাষী হইলেন। আমি স্নেহবশত তাহাকে দূরে পাঠাইতে অসম্মত হইলাম। তিনি শেষে এরিককে ও মঠকে লইয়া আমার ইংল্যান্ডে যাইবার প্রস্তাব করিলেন। কিন্তু যাহার বিরল প্রাপ্ত অবসর দুর্বোধ বিদেশীয় ভাষার জটিল তত্ত্বোদ্ঘাটনে নিঃশেষ হইয়া যায়, তাহাকে দেখিবার জন্য লোকের আবশ্যক। আমি তাহার প্রস্তাবে সম্মত হইতে পারিলাম না। শেষে এরিককে এদেশে পড়ানোই স্থির হইল। স্বামীর এক বিষয় বুদ্ধি সম্পন্ন বন্ধুর পরামর্শ মতে ২০ বৎসর বয়সে এরিককে সাধারণ বিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষার্থ কলিকাতার একটি আফিসে দেওয়া হইল। ২ বৎসর পরে সে শিক্ষিত হইলে আমাদের যাহা কিছু ছিল সব দিয়া তাহাকে একটি হাউসে দেওয়া হইল। এরিক নিকটে রহিল। আমি নিশ্চিন্ত হইলাম। আমার স্বামীও নির্বিবাদে তাহার পণ্ডিতদিগের সঙ্গে জীর্ণ তালপত্রের বা গলিত প্রায় পুঁথির পাঠোদ্ধারে বা ব্যাখ্যা বিচারে প্রবৃত্ত হইলেন। ১ বৎসর পরে আমার স্বামীর মৃত্যু হইল। সে শোকে এরিকের অপেক্ষা মঠ অধিক কাতর হইয়া পড়িল। দারুণ শোকে ১ বৎসর কাটিয়া গেল। আমার ও আমার স্বামীর ইচ্ছা ছিল এরিক মঠকে বিবাহ করিবে। তাহারাও একথা জানিত। বিশেষ মঠ যে এরিককে অত্যন্ত ভালোবাসিত তাহা আমি বুঝিতে পারিয়াছিলাম। তাহাতে আমি যে কত সুখী হইয়াছিলাম তাহা বলিতে পারি না। সে এরিকের জন্য সাগ্রহে অপেক্ষা করিত। এরিকের প্রত্যাবর্তনকাল অতিক্রান্ত হইলে ব্যস্ত হইত। এরিকের সামান্য পীড়ায় উৎকণ্ঠিতা হইত। এমনকি কার্যের ব্যস্ততার জন্য তাহার সামান্য অবহেলায় অশ্রু সংবরণ করিতে পারিত না। আমরা কতবার মনে করিতাম ইহাদের বিবাহ হইলে আমরা আর কোনো সুখ চাহি না। কতবার পরস্পর বলিয়াছি, তাহাই আমাদের একান্ত কামনা। সে কামনা পূর্ণ হইবার পূর্বেই
স্বামী চলিয়া গেলেন। সে শোক অপেক্ষাকৃত শান্ত হইলে দেখিলাম এরিকের আশ্চর্য পরিবর্তন হইয়াছে। গৃহে তাহার যে প্রবল আকর্ষণ ছিল তাহার হ্রাস হইয়াছে। নানা বন্ধুগৃহে নাচ সমিতি প্রভৃতি ক্রমেই তাহাকে গৃহ হইতে দূরে লইয়া যাইতে লাগিল। শেষে একদিন আমি এরিককে স্পষ্ট বলিলাম, এরিক, আমি বৃদ্ধ হইয়াছি, পৌত্র পৌত্রীর মুখ দেখিয়া মরিতে ইচ্ছা করি। এরিক বলিল, মা, ব্যস্ত কেন? আমি বলিলাম, বৎস, তুমি মঠকে বিবাহ করিলেই আমার শেষ ইচ্ছা পূর্ণ হয়। এরিক বিস্ময় প্রকাশ করিয়া বলিল, সে কি? আমি বলিলাম, তোমার পিতারও এই ইচ্ছা ছিল, মঠ আমাদের দুহিতারই মতো। জানি না কেন সহসা যেন এরিকের ধৈর্যচ্যুতি হইল। সে নিশ্চয়ই আর কাহাকেও বিবাহ করিতে চাহিতেছিল। সে বলিল, তোমরা তাহার অর্থের জন্য এ বিবাহে এত অভিলাষী। মডের প্রচুর অর্থ ছিল, কিন্তু কই, সে কথা তো আমাদের মনেও হয় নাই। আজ এরিকের এ কথায় আমি বড় ব্যথা পাইলাম। বলিলাম, এরিক, একান্ত অধপতিত না হইলে তুমি তোমার জনক জননীকে এত নীচ মনে করিতে পারিতে না। এরিক নির্বাক হইয়া রহিল। আমি বলিলাম, তুমি জানো মড আমার কন্যার অধিক, তোমা হইতেও অধিক প্রিয়। এরিক বিদ্রুপের হাসি হাসিয়া বলিল, ভালোই, আমি নিশ্চিন্ত হইলাম। ক্রোধে আমি সে কক্ষ ত্যাগ করিলাম। ইহার পর 2 দিন আমি এরিকের সঙ্গে কথা কহিলাম না। এরিকও আমার সঙ্গে কথা কহিল না, কিন্তু আমি লক্ষ্য করিলাম সে গম্ভীর, চিন্তিত। 3য় দিবস সে যথাকালে আফিসে গেল, কিন্তু আর ফিরিল না। আমরা তাহার জন্য অপেক্ষা করিতে লাগিলাম। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, রাত্রি হইল, সে আসিল না। শেষে আর থাকিতে না পারিয়া আফিসের বড় সাহেবের নিকট পত্র লিখিলাম। তাহার উত্তর পাঠ করিয়া আমাদের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। এরিক ব্যবসায়ে তাহার অংশ বিক্রয় করিয়া ইংল্যান্ড যাত্রা করিয়াছে। সমস্ত রাত্রি আমরা 2 জন কাঁদিয়া কাটাইলাম। দারুণ দুঃখে দিন কাটিতে লাগিল। ক্রমে দীর্ঘ 2 মাস কাটিল। এরিকের সংবাদ আসিল না। মডের দশা দেখিয়া আমি আমার দুঃখ চাপিয়া তাহাকে সান্ত্বনা দিতে প্রবৃত্ত হইলাম। মডের মলিন মুখে আমি আর হাসি দেখি নাই। রাজধানীর ফেনিলোচ্ছল সমাজ আমাদের মতো দুঃখিনী রমণীর জন্য নহে। জনসঙ্গ আমাদের পক্ষে পীড়াদায়ক। 6 মাস পরে আমরা কোথাও যাইবার জন্য প্রস্তুত হইলাম। একজন বন্ধু আমাদের সুবিধা অসুবিধা বিবেচনা করিয়া এই কুটির কিনিয়া দিলেন। আমি আমার স্বামীর বহু যত্নের ধন পুস্তকগুলি বিক্রয় করিতে উদ্যত হইলাম। মড কিছুতেই তাহা করিতে দিল না। কলিকাতার পোস্ট অফিসে ঠিকানা রাখিয়া আমরা এই স্থানে আসিলাম। সেই সব পুস্তক গৃহের অর্ধাংশ জুড়িয়া আছে। মড সর্বদা সেই সব পুস্তক নাড়ে, ঝাড়ে, গুছায়। ওই দেখো। আমি চাহিয়া দেখিলাম একটি কক্ষের বাতায়ন মুক্ত। কক্ষ মধ্যে টেবিলে আলোক জ্বলিতেছে। মড টেবিলের উপর পুস্তক গুছাইতেছেন। বৃদ্ধা পুনরায় বলিতে লাগিলেন,
মডের আগ্রহাতিশয় সত্ত্বেও আমি তাহার অর্থে হস্তক্ষেপ করিতে পারি নাই। তবে আমাদের অভাব অল্প। উদ্যানে যে আয় হয় তাহাতেই আমাদের অভাব মোচন হয়। আমি অধীর হইলে মড আমাকে সান্ত্বনা দেয়, এরিক নিশ্চয়ই ফিরিয়া আসিবে। কিন্তু আমি কতদিন দেখিয়াছি এরিকের ব্যবহৃত দ্রব্যাদি সাজাইবার গুছাইবার সময় সে নীরবে অশ্রু বিসর্জন করিতেছে। বলিতে বলিতে বৃদ্ধার নয়ন অশ্রুপূর্ণ হইয়া আসিল। আমিও চক্ষু শুষ্ক রাখিতে পারিলাম না। তখন সন্ধ্যা হইয়াছে, আকাশে চন্দ্রোদয় হইতেছে। অল্পক্ষণ পরে আমি বিদায় লইলাম। বৃদ্ধা বলিলেন, আমার ভৃত্যকে বলি আলু লইয়া আপনাকে রাখিয়া আসুক। আমি ধন্যবাদ দিয়া বলিলাম, আবশ্যক নাই, চন্দ্রালোক আছে, আমি একাকী ভ্রমণ করিতে ভালোবাসি। মালি বেঞ্চের উপর তোড়া রাখিয়া গিয়াছিল। আমি আসিবার সময় তাহা লক্ষ্য করি নাই। বৃদ্ধা আমাকে ডাকিয়া সেটি দিলেন। আমি ধন্যবাদ দিয়া গৃহাভিমুখে চলিলাম। জননীর স্নেহসঞ্চিত ব্যাকুলতা ও যুবতীর স্বভক্তি প্রেমের সমুজ্জ্বল দৃষ্টান্তের কথা ভাবিতে ভাবিতে আমি আমার নির্জন গৃহে ফিরিয়া আসিলাম। এই সময় দক্ষিণ আফ্রিকায় বুয়র যুদ্ধের অনল জ্বলিয়া উঠিল। মুষ্টিমেয় কৃষক স্বাধীনতার ও স্বদেশের জন্য সলিলের মতো দেহের শোণিত ব্যয় করিয়া বিশ্ববাসীকে বিস্মিত করিতে লাগিল। একদিন দক্ষিণ আফ্রিকা হইতে বৃদ্ধার নামে একটি টেলিগ্রাম কলিকাতা ঘুরিয়া আসিল। এরিকের শেষ প্রার্থনা, মা ও মঠ ক্ষমা করো। পড়িয়া আমি দীর্ঘশ্বাস ত্যাগ করিলাম। একবার ইচ্ছা হইল এ সংবাদ পাঠাইব না, কিন্তু হায়, সংবাদ গোপন করি কেমন করিয়া? অগত্যা পাঠাইয়া দিলাম। অপরাহ্নে স্বয়ং যাইয়া মালির নিকট সংবাদ পাইলাম। টেলিগ্রাম পাইয়া বৃদ্ধা ও মঠ উভয়ই অধীরা। আমি ফিরিয়া আসিলাম। ইহার পর বৃদ্ধা আর ডাকঘরে আসিতেন না। আমি মধ্যে মধ্যে যাইয়া সংবাদ লইয়া আসিতাম। আমার গমন বার্তা পাইলে বৃদ্ধা ও মঠ আমাকে ডাকিতেন। বৃদ্ধার জীবনী শক্তি দিন দিন ক্ষীণ হইয়া আসিতে লাগিল। মঠ শান্ত হইয়া অক্লান্তভাবে বৃদ্ধার শুশ্রূষা করিতে লাগিলেন। 2 সপ্তাহ কাটিয়া গেল। 3য় সপ্তাহের শেষে দক্ষিণ আফ্রিকা হইতে বৃদ্ধার নামে পত্র কলিকাতা ঘুরিয়া আসিল। তাড়াতাড়ি ডাক বাছিয়া আমি স্বয়ং সেই পত্র লইয়া বৃদ্ধার গৃহে উপনীত হইলাম। কয়দিন পূর্ব হইতেই বৃদ্ধা শয্যার আশ্রয় লইয়াছিলেন। আমার গমন বার্তা পাইয়া মঠ পার্শ্বের কক্ষে আসিলেন। তিনি কম্পিত করে পত্রখানি খুলিলেন। কিছুদূর পাঠ করিয়া নিকটবর্তী চেয়ারে বসিয়া 2 হাতে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিলেন। আমি স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলাম। পার্শ্বের কক্ষ হইতে বৃদ্ধা ডাকিলেন, মঠ। যুবতী ত্রস্তে আত্মসংবরণ করিয়া চক্ষু মুছিলেন। পত্রখানি পকেটে রাখিয়া সেই কক্ষে প্রবেশ করিলেন। তিনি দ্বার হইতে আমাকে তাহার অনুসরণ করিতে ইঙ্গিত করিলেন। আমি তাহার অনুসরণ করিলাম। যুবতীকে দেখিয়া বৃদ্ধা বলিলেন, মঠ, তুমি কাঁদিয়াছ? যুবতী নীরব রহিলেন। বৃদ্ধা বলিলেন, আমাকে কিছু লুকাইও না, কি হইয়াছে? নতবদন হইয়া যুবতী বলিলেন,
দক্ষিণ আফ্রিকা হইতে পত্র আসিয়াছে। বৃদ্ধা সাগ্রহে বলিলেন, পাঠ করো। এরিক সেনাদলে প্রবেশ করিয়া যুদ্ধে গিয়াছিলেন। সেনাপতি জননীকে তাহার মৃত্যুর বিবরণ জানাইয়াছেন। যুবতী পত্র পাঠ করিতে লাগিলেন। পড়িতে পড়িতে তাহার কণ্ঠস্বর ধরিয়া আসিতে লাগিল। বৃদ্ধার পাণ্ডুর আনন আরও পাণ্ডুর হইয়া গেল। পত্রের শেষাংশে আসিয়া যুবতী বলিলেন, আমাদের এরিক যোদ্ধার মতো, বীরের মতো মরিয়াছে। অপরের প্রাণ রক্ষার্থ অসাধারণ সাহস দেখাইয়া আহত হইয়াছে। সেনাপতি লিখিতেছেন, তিনি তাহাকে সৈনিকের অত্যুচ্চ পুরস্কার ভিক্টোরিয়া ক্রস দিবার জন্য লিখিয়াছিলেন। এই কথা শুনিয়া সৈনিক সীমন্তিনীর পাণ্ডু গণ্ডে ও কপালে মুহূর্তের জন্য রক্ত সঞ্চারিত হইল। অশ্রুসজল নয়নে আলোক ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, ভগবানকে ধন্যবাদ। পরদিবস ইন্সপেক্টর আসিলেন। আমার আর বৃদ্ধার সংবাদ লইতে যাওয়া হইল না। তাহার পরদিবস সংবাদ লইবার জন্য যাইয়া উদ্যানের দ্বার হইতে দেখিতে পাইলাম, বিকশিত উদ্যানের এক পার্শ্বে বিধবা বেশধারিণী মঠ একটি সদ্য সমাপ্ত সমাধির শিয়রে দাঁড়াইয়া অশ্রু বর্ষণ করিতেছেন। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।